কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নিজের 3 তলা পুরনো বাড়িটার ঘরে ঘরে ঘুরছেন বৃদ্ধা সুশীলা দেবী। নিজের 7 পুরুষের ভিটে, সেই ভিটের থেকে নিজেকে শিকড় শুদ্ধ তুলে ফেলা সহজ না। বাড়িটার মোটা মোটা দেওয়াল, কড়ি বর্গা দেওয়া ছাদ, বড় বড় জানলা, তাতে খড়খড়ি লাগানো, সব কিছু শেষবারের মতো একটু ছুঁয়ে নিতে সুশীলা দেবী ঘুরছেন ঘরে ঘরে। কত কিছু মনে পড়ছে। ওই যে জানলাটা, যেটা দিয়ে বাইরেটা পুরো দেখা যায়, সেখানে কত দুপুর বিকেল কাটিয়েছেন। মন খারাপ হলে এই জানলাটাই ছিল মন ভালো করার জায়গা। ওই যে দেওয়াল, এখনো বসুধারার আবছা চিহ্ন রয়ে গেছে তাদের বিয়ের। ওই যে বাড়ির উঠোন, শৈশব থেকে যৌবন, কত ঘটনার সাক্ষী এই উঠোন। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আগের দিন থেকেই ভিয়েন বসে যেত এই উঠোনের এক পাশে। বিশাল প্যান্ডেল হতো এই চৌধুরী বাড়িতে। আশেপাশের গ্রাম থেকে কত লোকজন আসতো সেই অনুষ্ঠানগুলোতে। এই বাড়িতে জন্ম, এই বাড়িতেই বিয়ে, বিয়ের পর সংসার, তাও এই বাড়িতেই। এই বাড়িতেই 2 ছেলের জন্ম। কত দিন হয়ে গেল, চোখের জল বাদ মানছে না কিছুতেই। মনে পড়ে যাচ্ছে নিজের বিয়ের দিনের কথা। সুশীলা দেবী বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। এক বড় দাদা ছিল, কিন্তু ছোটবেলাতেই সে মারা গেছিল। তাই ভীষণ আদরে মানুষ হয়েছিলেন সুশীলা দেবী। বাবার নয়নের মণি ছিলেন। বাবা এক মুহূর্ত মেয়েকে চোখের আড়াল করতে চাইতেন না। তাই ইচ্ছে ছিল বিয়ে দিয়ে সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দেবেন মেয়ে জামাইকে। পেয়েও গেলেন, ঠিক যেমন চেয়েছিলেন তেমন পাত্র। অনাথ শিবরামকে তিনি নিজের খরচে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষিত করেছিলেন। শিবরাম তার বাড়িতেই থাকত, ব্যবসার কাজে সাহায্য করত সুশীলার বাবাকে। প্রথম থেকে এটাই মনে ছিল বাবার। তাই মেয়ে বড় হতে দুজনের বিয়ে দিয়ে নিজের বাড়িতেই রেখেছিলেন দুজনকে। আস্তে আস্তে নিজের ব্যবসার সমস্ত দায়িত্ব শিবরামের হাতে দিয়ে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন। খুব সুখী ছিল তাদের দুজনের জীবন। বাবা মাও খুব খুশি ছিলেন শিবরামকে পেয়ে। এই বাড়িতেই 2 ছেলের জন্ম দেন সুশীলা। খুব তাড়াতাড়ি ব্যবসা আরও অনেক গুণ বাড়িয়ে ফেললেন শিবরাম। প্রায় সারা দিন ব্যবসার কাজে বাইরে থাকেন। বাড়িতে পুরনো কাজের লোকদের সাহায্যে ছেলেদের নিয়ে ভালোই দিন কেটে যাচ্ছিল সুশীলার। বাবা সুশীলার নামে এই বাড়িটা লিখে যান, আর ব্যবসাটা শিবরামের জন্য। এর কিছুদিনের মধ্যেই বাবা মা দুজনকেই হারান সুশীলা। গ্রামে থেকে সম্ভব না জন্য একটু বড় হলে শিবরাম ছেলেদের দেরাদুনের হোস্টেলে রেখে পড়াশোনা করার জন্য পাঠালেন। সেই থেকে ছেলেরা বাইরে বাইরেই পড়াশোনা করেছে ছেলেরা বরাবর। ছেলেরা না থাকাতে সুশীলা এবার একদম একা হয়ে গেলেন। এত কাজের লোকের এখন আর দরকার হয় না। ময়না আর ওর বর নিচের একটা ঘরে থাকে, ওরা দুজনেই এখনো আছে। ঘরে বাইরে সব কাজই এই দুজন করে। বড় ছেলে তখন সবে নতুন চাকরি নিয়ে বাইরে আছে। ছোট ছেলের তখনও পড়াশোনা শেষ হয়নি। এই রকম একটা সময়ে হঠাৎ শিবরামের ক্যান্সার ধরা পড়ে। প্রচুর চিকিৎসা হয়, বাইরে নিয়ে যায় ছেলেরা চিকিৎসার জন্য। কিন্তু না, 6 মাসের মধ্যেই মারা যান শিবরাম। ছেলেরা কেউ ব্যবসার দায়িত্ব নিতে চাইল না, তারা সব কিছু বিক্রি করে দিল। সুশীলা দেবী কষ্ট পেলেও বাধা দিলেন না। এরপর ছোট ছেলেও খুব বড় চাকরি পেল। 2 ছেলে এখন 2 রাজ্যে, আর তাদের থেকে অনেক দূরে গ্রামে এই পুরনো বাড়িতে একা থাকেন সুশীলা দেবী। দুজনেই অফিস থেকে বাংলো, গাড়ি, ঠাকুর, চাকর সব পায়। কিছুর কোনো অভাব নেই কারোর। 2 ছেলে নিয়ে গিয়ে সব দেখিয়ে এনেছে মাকে। মাঝে মাঝে নিয়ে যায় নিজেদের কাছে মাকে। এরপর 2 ছেলের বিয়ে দিয়েছেন সুশীলা দেবী এই বাড়িতেই। ছেলেদের ইচ্ছে ছিল না এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান করার, সবার অসুবিধা এই গ্রামে আসার, কিন্তু মায়ের ইচ্ছার বিরুদ্ধে কেউ গেল না। এখানেই বিয়ের অনুষ্ঠান হলো। 2 ছেলের ঘরেই নাতি নাতনি এসেছে। 2 বউ, ছেলে, নাতি নাতনি সবাই আসে মাঝে মাঝে এই বাড়িতে। কিছুদিন কাটিয়ে যায়।
বাড়িটাতে তখন উৎসব লেগে যায়, কলরবে মুখরিত হয় বাড়িটা। প্রত্যেকবার ফেরার সময় ছেলেদের একটাই কথা, মা অনেক হলো, এবার আমাদের কাছে গিয়ে থাকো, তুমি একা থাকো, তাতে আমাদেরও কত চিন্তা হয়। কিন্তু সুশীলা দেবী কিছুতেই রাজি হননি। কিন্তু ইদানিং এত অসুস্থ হয়ে পড়েছেন যে ছেলেদের কথা মানতেই হলো। বড় বউ ছেলে বলল, তুমি আমাদের সাথে থাকবে। ছোট ছেলেও বলল, না মা, আমাদের সাথে থাকবে। দুই ছেলেই দুই দিক থেকে মাকে জড়িয়ে ধরল। সুশীলা দেবী হেসে বললেন, ঠিক আছে, দুজনের কাছেই থাকবো। বউরাও খুব খুশি হলো শাশুড়িকে পাবে জন্য। শুধু নাতি নাতনি বলল, আমরা আর এখানে আসতে পারবো না কোনোদিন। কার কাছে আসবো ঠাম্মা না থাকলে? ছেলেরা নিজেরাই সব ঠিক করে ফেললো বাড়িটা বিক্রি করার। বেশ ভালো দামে রফা হলো। এত বড় বাড়ি, 5 বিঘের ওপর জমি, সাথে বাড়ি। সুশীলা দেবী বললেন, যা পাবি 2 ভাই ভাগ করে নিবি। আমার তো তোরা আছিস, আমার কিছু আর দরকার নেই। আগামীকাল সকালেই সব সই সাবুত হবে। নিজের ঘর থেকে বেরিয়ে বৈঠকখানাতে এলেন সুশীলা দেবী। চওড়া কাঠের চেয়ারটায় পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে থাকলেন। এই চেয়ারটাতে বাবা বসে বই পড়তেন। এখনো মনে হয় বাবা যেন বসে আছেন। ধীরে ধীরে চিলেকোঠার ঘরে ঢুকলেন। পুরনো জিনিসের স্তূপ হয়ে আছে ঘরটাতে। কতদিন খোলা হয় না ঘরটা। ঘরটা খুলতেই কয়েকটা চামচিকে উড়ে গেল। চারদিকে মাকড়সার জাল। সেসব সরিয়ে ভিতরে ঢুকলেন সুশীলা দেবী। কত পুরনো জিনিস, সেই ভাঙা পুতুল, ছেলেদের পুরনো খেলার জিনিস, পুরনো ভাঙা চেয়ার টেবিল, ব্যবসার খাতাপত্র, সব কিছুর সাথে কত কত স্মৃতি জড়িয়ে আছে। সব কিছু মনে পড়ে যাচ্ছে, চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। বড় বৌমার ডাকে সম্বিত ফিরে পেলেন সুশীলা দেবী। নিচে যেতে হবে তো, নিজের জিনিসপত্র গোছাতে হবে তো, ছেলেদের হাতে বেশি সময় নেই, কাল শৈশাবুত হয়ে গেলে পরশুই চলে যেতে হবে, তাই জিনিসপত্র সব এখনই গোছাতে হবে। জিনিসপত্র আর কি, সব কিছু তো এখানেই ফেলে যেতে হবে। কেঁদে কেঁদে সকাল থেকে চোখ দুটো ফুলে গেছে। ওই যে তার লাগানো প্রিয় গাছগুলো, সেগুলো যেন ডাকছে তাকে, যেও না, যেও না আমাদের ছেড়ে। ওই যে বিশাল পালঙ্ক, তাদের বিয়ের, খোকাদের বাবা যেন সেখানে এখনো বসে বলছে, আমাকে এখানে একা ছেড়ে তুমি যেও না। এত বছরের এত পিছু টান, কি করে এসব ছেড়ে থাকবেন তিনি? ছেলের বউরাও সব কিছু গুছিয়ে দিল। সোনার গয়না সব 2 বউ নাতি নাতনিদের দিয়ে দিলেন। ময়নাকে ডেকেও কিছু বাসন গয়না দিলেন। না, নিজের জন্য কিছুই রাখলেন না। কি হবে রেখে? সবই তো ছেড়ে যাচ্ছেন। ময়নাও সকাল থেকে কেঁদে যাচ্ছে। ওরও জন্ম এই বাড়িতেই, কতদিন ধরে আছে এই বাড়িতে। এখন বিক্রি হয়ে গেলে ওদেরও তো ছেড়ে দিতে হবে ঘর। বরাবর 9টার মধ্যেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস সুশীলা দেবীর। কিন্তু আজ এত কিছুর মধ্যে রাতের সবগুলো ওষুধই খেতে ভুলে গেলেন তিনি। বুকের মধ্যে একটা অস্বস্তি নিয়ে ঘুমটা ভেঙে গেল হঠাৎই। চোরা অম্বল হয়েছে হয়তো। বড় ঘড়িটাতে সময় দেখলেন 11টা। জল খেতে গিয়ে দেখলেন আজ জলটা ভরতেও ভুলে গেছেন। জলের জগটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে গিয়ে দেখলেন বড় ছেলের ঘরে আলো জ্বলছে, আর 2 ভাই 2 বউয়ের খুব উত্তেজিত কথাবার্তা তার কানে এলো। কি হলো আবার? 2 ভাইকে তো এমনভাবে কথা বলতে কোনোদিন শোনেননি তিনি। কি মিল 2 ভাই 2 বউতে! আজ তাহলে কি হলো? আর যেটুকু কানে এলো, মনে হলো তাকে নিয়েই কথাবার্তা হচ্ছে। মনে মনেই হাসলেন। সেই ছোটবেলার মতো এখনো 2 ভাই মাকে নিয়ে কাড়াকাড়ি করছে। দুজনেই বলতো মা নাকি শুধু তার। জল নিয়ে ফেরার পথে শুনলেন আরো জোরে জোরে কথা বলছে 2 ভাই। ছোট ছেলে তো বেশ চিৎকার করছে দাদার ওপরে। ভাবলেন ভিতরে গিয়ে দেখবেন কি ব্যাপারটা। কিন্তু ভিতরে ঢোকার আগে যা শুনলেন তাতে হতবাক হয়ে গেলেন।
চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল। বুকের মধ্যে তীব্র যন্ত্রণায় মাথা ঘুরে গেল। দুই ভাইতে ঝগড়া হচ্ছে মাকে নিয়ে। কেউ মায়ের দায়িত্ব নিতে চাইছে না, দুজন দুজনকে দোষ দিচ্ছে। বউরাও কেউ শাশুড়িকে রাখতে রাজি না। সবার খুব জায়গার অভাব, সময়ের অভাব। মাকে রাখার মতো পরিস্থিতি দুজনের কারণ নেই। তার থেকে মাকে বৃদ্ধাশ্রমে রাখা হোক, দুজনে সময় করে দেখাশোনা করলেই হবে। সবটুকু আর শোনা হলো না সুশীলা দেবীর। জলের জগ নিয়েই জ্ঞান হারিয়ে বারান্দায় পড়ে গেলেন। জ্ঞান এলে দেখলেন নিজের পালঙ্কে শুয়ে আছেন। ময়না পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুই ছেলে, ছেলের বউ পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে। বাইরের ঘরে লোকজন চলে এসেছে সই চাই সুশীলা দেবীর। না, গেলেন না সুশীলা দেবী। ছেলেদের বললেন, এই বাড়ি আমার, তোমাদের বাবার না যে তোমরা দাবি করতে পারো। এটা আমার পৈতৃক সম্পত্তি, এর ওপর শুধু আমার অধিকার। তোমাদের মানুষ করেছি, বড় করেছি, মায়ের সব কর্তব্য করেছি, যতটুকু প্রয়োজন সব দিয়েছি। শুধু এই বাড়িটা আমি কাউকে বিক্রি করব না। আমার শেষ দিন পর্যন্ত এটা শুধুই আমার থাকবে। আর তারপর এটা আমি কোনো আশ্রমকে দান করব। আমাকে তোমাদের কারোর রাখতে হবে না। তোমাদের ইচ্ছে হলে এখানে আসতে পারো, না হলে আর এসো না। ময়না আর ওর বর আমাকে ঠিক দেখে রাখবে। আমাকে নিয়ে তোমাদের কাউকে আর বিড়ম্বনায় পড়তে হবে না। তোমরা আসতে পারো এবার। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। আর এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহ দিও প্লিজ। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। ধন্যবাদ।